প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ যদি এই নামটি যদি আমরা নিতে চাই, তাহলে যে নামটি সর্বাগ্রে উচ্চারণ করতে হবে সেই নামটি হচ্ছে মেজর জিয়াউর রহমান। এবং আমি যদি একটি কথা বলি, এটা হয়তো অত্যুক্তি হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন, যদি একটু আগে আপনারা শুনেছেন একজন বক্তার মুখে, তিনি কি বলেছিলেন? আই রিভোল্ট। এবং তারপরে কি বলেছিলেন? আই মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তার সেই কথাগুলো ইথারে ভেসে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তার কথা আমি কিন্তু শুনেছিলাম, আপনারা জানেন, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে ছোট্ট একটি ট্রান্সমিটার ছিল, তার শক্তি খুব বেশি ছিল তখনকার দিনে। আমি যতদূর মনে পড়ে 5 কিলোওয়াট শক্তি সম্পন্ন একটি ট্রান্সমিটার। তার যে পরিধি, রেঞ্জ যাকে বলা, বেশি দূর ছিল না। সেই কথাটি বিশ্বের বুকে কিভাবে অনুরণিত হচ্ছে ইতিহাসে পড়েছি। আমি তখন লন্ডনে ছিলাম, তার বক্তব্য কিন্তু আমি শুনেছিলাম বিবিসি থেকে, বিবিসি লন্ডন থেকে। তার যে বক্তব্য সেটি গ্রহণ করেছিল, পিক আপ করেছিল, শব্দটি ব্যবহার হয় পিক আপ করেছিল একটি জাপানি ডাকবোট, যেটা সেই সময় বঙ্গোপসাগরে টহল, এবং পরবর্তীতে সেখান থেকে সেই কথা সারা বিশ্বে প্রচারিত হয়েছিল। বিবিসির যে সংগ্রহশালা, সেই সংগ্রহশালায় সংগৃহীত হয়ে সেটা বিবিসিতে, সত্যি কথা বলতে বিবিসির মাধ্যমে সর্বপ্রথম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আমি তখন একজন ছাত্র। আমি সত্যি ঘটনা আপনারা অনেক বক্তার মুখে শুনেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গী হিসাবে যারা এই দেশের জন্য কাজ করেছেন, আমার হয়তো সেই সৌভাগ্য পুরোপুরি হয়নি। দু একটি ছোট্ট ঘটনা আছে, হয়তো সময় পেলে বলবো পরে। তো সেই সৌভাগ্য তখন আমার হয়নি। আমরা তখন বিদেশের বুকে আমরা লেখাপড়া করছিলাম, এবং কমন রুমের যে একটি, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র তারা জানেন যে কমন রুমে একটা টেলিভিশন, সেই টেলিভিশনে আমরা প্রথম শুনেছিলাম আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বিবিসি টেলিভিশনের মাধ্যমে। আজকে ভাবলে অবাক হতে হয়, তিনি তো সেদিন এই ভূমিকা না নিলেও পারতেন। কেন বলছি কথা? সেই সময় কিন্তু আওয়ামী লীগ, যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, সেই আওয়ামী লীগই তো তখন তারা অনেক কথা বলছিল। সেই 26শে মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনী যখন হায়নার মতো নিরস্ত্র ইনোসেন্ট মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল ঢাকার শহরে অন্ধকার রাতে, সেদিন আওয়ামী লীগের কি ভূমিকা ছিল? তারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের কি ভূমিকা ছিল সেইখান থেকে? এই প্রশ্নটি কিন্তু আজকে করত। এবং তারা কোথায় ছিল? তারা রাতের অন্ধকারে, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, 5ই আগস্ট যেভাবে তাদের নেত্রী কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে, ঠিক সেভাবে সেদিন 26শে মার্চের কালো রাতেও কিন্তু আওয়ামী লীগ কাপুরুষের মতো পালিয়ে গেছে। তারা বাংলাদেশের পক্ষের শক্তি বলে নিজেদের দাবি করেন। কোথায় ছিল তাদের সেই বীরত্ব? কথামালা দিয়ে রাজনীতি হয়। হ্যাঁ, কথামালা দিয়ে পল্টন ময়দানে হাততালি পাওয়া যেতে পারে, তাতে রাজনীতি, তাতে রাষ্ট্রনীতি হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথামালা রাজনীতি করতেন। আপনারা যারা
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য এখানে মঞ্চে যারা আছেন তাদের মধ্যে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য সরাসরি শুনেছেন, আমি খোলাখুলি কথাই বলছি, কিছু মনে করবেন না, আমাদের কানেও সেই কথাগুলো তখন আসবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তো কাঠখোট্টা কথা বলে, ঠিক কিনা? অথচ তার সেই কাঠখোট্টা কথা বলার ভিতরে তিনি মানুষকে ভোলানোর জন্য কথা বলেন, সেই জন্য সেই কথাগুলো কাঠখোট্টা ছিল, কঠিন কথা ছিল, দেশপ্রেমের কথা ছিল, এবং তার সেই কথা দিয়ে তিনি মানুষকে তিনি অভিভূত করতেন, এবং তিনি যে কথা বলতেন তিনি সেটাই মিন করতেন। আমাদের দেশের রাজনীতিকদের মতো মুখে এক আর কাজে অন্য, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথায় আপনারা কোনোদিন খুঁজে পাবেন। তিনি যেটা বলতেন সেটা তিনি করতেন। আজকে কিছুক্ষণ আগের বক্তা এখানে আমরা তার কথা শুনেছি, তিনি হয়তো আমার পিতার সঙ্গে পরিচিত ছিলেন। তার মুখে শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সন্ধ্যায়, এবং আমরা দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, তখনকার দিনে মোবাইল ফোন ছিল, মোবাইল ফোন ছিল না তখন, যোগাযোগের মাধ্যম আজকে যেভাবে সেরকম ছিল না। তারপরেও তিনি তখনকার দিনের প্রযুক্তি দিয়ে, দেখুন ভাবলে অবাক হতে হয়, আজকে থেকে প্রায় 50 বছর আগে, তখনকার দিনের প্রযুক্তি দিয়ে তিনি কিন্তু একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন। সেই নেটওয়ার্কের নাম ছিল, আজকের বক্তা যার কথা একটু আগে শুনেছেন তিনি জানবেন, এবং আমার বিশ্বাস তিনি সেটি ব্যবহার করেছিলেন। তিনি যে নেটওয়ার্ক তৈরি করেছিলেন সেই নেটওয়ার্কের নাম ছিল রেড টেলিফোন এক্সচেঞ্জ। ঠিক বলেছি? এবং আমি দেখেছি নিজের চোখে সন্ধ্যায় রেড টেলিফোনে আমার পিতার কাছে একটি নির্দেশ এসেছে, তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সেই খাদ্য মন্ত্রণালয়ের গল্প পরে বলবো, প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কার্যপদ্ধতি নিয়ে একটি গল্প বলছি। সন্ধ্যায় টেলিফোন এসেছেন, কুড়িগ্রাম বা দিনাজপুরে খাদ্যের গোদাম খালি, সেখানে আজ রাতের মধ্যে 50 টন খাবার সরবরাহ করতে। টেলিফোনটি এসেছে হয়তো সন্ধ্যা 6টার দিকে। উত্তরে আমার পিতার মুখে বলতে শুনেছি যে প্রেসিডেন্ট সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি। কাজ চলছে। আপনারা হয়তো জানেন না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাউন্ড দ্য ক্লক কাজ করতেন, রাউন্ড দ্য ক্লক। তার পিএস ছিল 3 জন। আমি দেখেছি বেগম খালেদা জিয়ার সময় দেখেছি তার পিএস ছিল 2 জন, বাই রোটেশন 8 ঘন্টা 8 ঘন্টা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পিএস ছিল 3 জন, 8+8+8। একসময় তার এক পিএস ছিল না, আমার সহপাঠী বন্ধু। একদিন রাতে এসে এভাবে হাল ছেড়ে দিয়ে বলে, আমার নাম করে বলছে, আমার সহপাঠী বলছে, আর পারছি না, কাজ করে কুলাতে পারি। কি হয়েছে? প্রেসিডেন্ট সাহেবকে বলেছিলাম যে আমাকে একটু ছুটি দেন, আমি তার এই প্রেশার আর নিতে পারছি না। প্রেসিডেন্ট সাহেব আমাকে উত্তর দিচ্ছেন যে তুমি কেন প্রেশার নিতে পারছো না, তুমি কত ঘন্টা ডিউটি করো? সে বললো আমি ঠিক পুরো 8 ঘন্টা ডিউটি করি। আমার বন্ধু প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে বলেছে আমি পুরো 8 ঘন্টা ডিউটি করি, 1 মিনিটও ফাঁকি দেই না। তখন বলে তিনি কি বললেন? তিনি উত্তর দিলেন, তুমি তো এক শিফটে 8 ঘন্টা পুরো কাজ করো, আমি তো 3 শিফটে পুরো 24 ঘন্টা কাজ করি। আজকে এরকম অনেক গল্প আছে। যে গল্পটি দিয়ে শুরু করেছিলাম, সন্ধ্যা 6টায় রেড টেলিফোনে ইনস্ট্রাকশন এসেছে দিনাজপুরে 50 টন খাদ্য পাঠাবে, না হলে সেখানে জনগণ সেখানে বিক্ষোভ করবে। সকালে
রাত 10টায় আবার টেলিফোন, রেড টেলিফোন বেজে উঠলো। আমার পিতার টেলিফোন ধরলেন, বলছে খাদ্য পাঠানোর কি ব্যবস্থা হয়েছে? আমরা পাশে থেকে শুনছি। আমার পিতা মরহুম আব্দুল মোমেন খান, তিনি উত্তর দিয়েছেন, আপনি চিন্তা করবেন, ট্রেনে 50 টন খাদ্য ট্রেনে উঠিয়ে ট্রেন চালু হয়ে গেছে। ভালো। রাত 2টার সময় আবার টেলিফোন, রেড টেলিফোন বেজে উঠে। দিনাজপুরে যে খাদ্যের অভাব, সকালে 10টায় সেখানে বিক্ষোভ হবে জনগণের, সে ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? রাত 2টো। তখন শুনলাম আমার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে, আপনি ঘুমান, আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে গেছে। সেই ট্রেন এখন বাহাদুরাবাদ জংশন পার হয়েছে। আপনারা আজকের প্রজন্ম হয়তো বাহাদুরাবাদের নাম জানেন না। তখনকার দিনে বাহাদুরাবাদে ফেরি দিয়ে ট্রেন পার হতো। আবার লাল টেলিফোন সকাল 6টায়। দিনাজপুরে খাদ্য সরবরাহের কি ব্যবস্থা করা হয়েছে? আমার পিতা তখন উত্তর দিয়েছেন, আমি নিজের কানে শুনেছি, খাদ্য 50 টন চাল দিনাজপুর রেল স্টেশন পৌঁছে গেছে। আপনি কোনো চিন্তা করেন। সকাল 10টা বাজার আগে সেই চাল কিন্তু দিনাজপুরে যাদের খাদ্য ছিল না তাদের মধ্যে বিলি হল। এভাবে আমি এই উদাহরণটি দিলাম এই কারণে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কার্যপদ্ধতি কি ছিল। আমরা যে বলি তিনি প্রেসিডেন্ট হিসাবে সফল হয়েছিলেন, সফল কিন্তু এমনিতে হন। তিনি সফল হয়েছিলেন কারণ তিনি জানতেন যে কীভাবে একটি কর্ম পদ্ধতি সূচনা করার পর ধাপে ধাপে সেটাকে বাস্তবায়িত করতে এবং দ্রুত বাস্তবায়িত করতে। যদি একটি উদাহরণ, ভুরি উদাহরণ, আমি আরেকটি ঘটনার কথা বলি। তিনি খাল কাটতে গিয়েছিলেন সম্ভবত ময়মনসিংহ। সেখানে রেস্ট হাউসে সকালে উঠে তিনি বেরিয়ে পড়তেন। আপনারা জানেন খাল কাটার কর্মসূচি। সঙ্গে ছিলেন আমার পিতা মরহুম আব্দুল মোমেন খান, বয়স বৃদ্ধ মানুষ। তখন সকালে উঠে নাস্তার টেবিলে পরে পিতার মুখে গল্প শুনেছি। প্রেসিডেন্ট সাহেব বললেন, আপনি এত সকালে কষ্ট করে কেন উঠেছেন? ধীরে সুস্থে নাস্তা করেন, আপনি বিশ্রাম নেন। আমি চাকা ক্ষেতের উপর দিয়ে আমি যাব, সেখানে খাল খনন করব, কোদাল দিয়ে। আপনি কষ্ট করে যাওয়ার প্রয়োজন, আপনি রেস্ট হাউসে থাকুন, আমি কাজ সেরে আসছি। একজন প্রেসিডেন্ট তার অধীনস্থ মন্ত্রীকে এই উপদেশ। কতদূর মানবিকতা থাকলে একজন প্রেসিডেন্ট এভাবে রাষ্ট্র শাসন করতে পারেন? আপনি বৃদ্ধ মানুষ, আপনি বিশ্রাম। এগুলি ছোট্ট ঘটনা, কিন্তু আমি ছোট্ট ঘটনাগুলি বলছি এই কারণে যে শহীদ প্রেসিডেন্টকে চিনতে হলে এই ছোট্ট ঘটনাগুলো জানতে হবে। তার জীবন ধারণ পদ্ধতি, তার কর্ম পদ্ধতি, তার বাস্তবায়ন পদ্ধতি, এই সব কিছু জানলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমরা সত্যিকার চিনতে পারি। আমার নিজের জীবনের ঘটনা। আমি তখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। একদিন হঠাৎ করে আমাদের ভাইস চ্যান্সেলরের অফিস থেকে নির্দেশ আসলো যে একটি মিটিংয়ে যেতে হবে। কোথায়? বঙ্গভবনে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আহ্বান করেছেন মিটিং। সেখানে কয়েকজন শিক্ষকের তালিকা করা হয়েছে, আমাকে সেখানে যেতে হবে। এজেন্ডা কি? এজেন্ডা হচ্ছে আজকে যে এজেন্ডা নিয়ে আমরা চিন্তা করি, এজেন্ডা ছিল বাংলাদেশের এনার্জি প্রবলেম, অর্থাৎ এই যে বিদ্যুৎ সরবরাহ, গ্যাস সরবরাহ,
এই সমস্ত কিছু নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা করছিলেন এবং সেই জন্য তিনি যাদেরকে তিনি বিশেষজ্ঞ মনে করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবী, তাদেরকে তিনি আহ্বান করেছেন। আমরা দৌড়িয়ে সেই মিটিংয়ে গেলাম। মিটিং শুরু হলো এবং যে কথা বলছে অবাক হতে হয়, তখনকার দিনে আজকে 2025 সালে এসে বাংলাদেশে আপনারা জানেন যে নিউক্লিয়ার একটি প্ল্যান্ট, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু কাজটি কিন্তু শেষ হয় না। আজকে থেকে সেই সময় আমি বোধহয় সম্ভবত 1977 সালে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট চিন্তা করেছিলেন যে বাংলাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে গেলে কেবলমাত্র ফসিল ফুয়েল, যেটা আজকে সমালোচনার মুখে যা আছে ফসিল ফুয়েল, বিশ্বের পরিবেশকে যে ফসিল ফুয়েল, পেট্রোল, ডিজেল যা দূষিত করছে, তার পরিবর্তে কিভাবে অল্টারনেট এনার্জি, কিভাবে পরিচ্ছন্ন যে এনার্জি সেটা ব্যবহার করা যায়, সৌরশক্তি, বায়ু শক্তি, সমুদ্রের ঢেউয়ের যে শক্তি, পারমাণবিক শক্তি, এগুলো কীভাবে ব্যবহার করা যায় সঠিকভাবে, তার জন্য একটি পরিকল্পনা তৈরি করছিলেন, একটা পলিসি তৈরি করছিলেন। এবং সেই পলিসি করার জন্য তিনি আজকে থেকে 50 বছর আগে চিন্তা করেছিলেন, যে চিন্তা আজকের মানুষ আজকে করছে, প্রায় 50 বছর। ভাবলে অবাক হতে হয়। সেই মিটিংয়ের ছোট্ট একটি ঘটনা আজও আমার মনে আছে, যে ঘটনাটি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। এনার্জি নিয়ে আলোচনা হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে কলম দিয়ে কাগজে তিনি নোট নিচ্ছেন। আমরা যে কথাগুলো বলছি, আমরা শিক্ষক, সাধারণ শিক্ষক, আমাদের মতামত নেবার জন্য তিনি আমাদের ডেকেছেন। শুধু তাই না, আমাদের বক্তব্যগুলো তিনি কাগজে নোট করছেন। নোট নিতে নিতে এক পর্যায়ে তিনি হঠাৎ থেমে গেলেন। হঠাৎ তিনি আমাদের বলেন যে আমি মাঝখানে অন্য একটি কথা বলছি। সবাই বলল কি বলুন। তিনি যে বল পয়েন্ট কলম দিয়ে নোট নিচ্ছিলেন, সেই বল পয়েন্ট কলমটি হঠাৎ উঁচু করে আমাদের সামনে তুলে ধরলেন এবং বললেন যে দেখুন, আমি যে এই বল পয়েন্ট কলমটি দিয়ে এই নোট নিচ্ছি আপনাদের কথা, আমার হঠাৎ খেয়াল হয়েছে। তিনি বলছেন যে তার হঠাৎ খেয়াল হয়েছে যে এই যে বল পয়েন্ট পেন, এটিও তো আমাকে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হচ্ছে। আপনারা এত বড় সায়েন্টিস্ট, এত বড় বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এক্সপার্ট, ইঞ্জিনিয়ার এখানে ছিলেন সবাই, এই বল পয়েন্টগুলোকে আপনারা তৈরি করতে পারেন না, আমাকে বিদেশ থেকে আনতে। চিন্তা করুন, তিনি এই দেশকে নিয়ে এমন কোন বিষয়টি নেই যা তিনি চিন্তা করেন, এবং মাত্র 3.5 বছর তিনি এফেক্টিভ এই দেশকে পরিচালনা করেছেন। এবং এই 3.5 বছরের মধ্যে বাংলাদেশের যে বৈপ্লবিক যে পরিবর্তন এনেছিলেন বাংলাদেশে, সেটা একমাত্র সম্ভব হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তার কারণে অন্য কোনো নেতা পক্ষে বাংলাদেশে এই বৈপ্লব পরিবর্তন সেই স্বল্প সময়ের ভেতরে সম্ভব ছিল। আমি তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বললাম। একদিকে বাংলাদেশের এনার্জি পলিসি, তখন চিন্তা করেছেন পরিবেশ সমস্যা নিয়ে, ছোট্ট কলমের কথা বলেছেন। তার পাশাপাশি তিনি কি করেছেন? আজকে জাতিসংঘ নারীর অধিকার নিয়ে বড় বড় আন্তর্জাতিক সম্মেলন করেছে। আপনারা জানেন, বেইজিং সম্মেলনের নাম শুনেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানে বাংলাদেশ যে ডেলিগেশন তার নেতৃত্ব দিয়েছেন। বলতে অবাক হয়ে বলতে হয় যে নারীর অধিকারের কথা যখন জাতিসংঘ চিন্তা করেনি, তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের নারীর অধিকারের কথা চিন্তা। বাংলাদেশের পুলিশ বাহিনীতে যে আজকে নারী দেখছেন, সেই তার ইন্ট্রোডাকশন কে করেছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একটি কথা বিশ্বাস করতেন যে অর্থনৈতিক অধিকার যদি নিশ্চিত করা না যায়, তাহলে নারীর সামাজিক অধিকার কোনোদিন নিশ্চিত করা যায়। এবং সেই উদ্দেশ্যে তিনি একের পর এক তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, মন্ত্রণালয় স্থাপন করেছিলেন। শিশু অধিকার জন্য তিনি, আপনারা জানেন, চমৎকার একটি ভবন তিনি তৈরি করে সেখানে কর্মকাণ্ডের সৃষ্টি করেছিলেন। আপনারা দেখেছেন কার্জন হলের উল্টো দিকে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশু পার্ক তৈরি করেছিলেন। দুঃখের সঙ্গে বলতে হয় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সেই শিশু একটি পার্কে গিয়ে মনোরঞ্জন করবে, খেলবে, সেটা পর্যন্ত সহ্য করতে পারেনি। কেন সহ্য করতে পারেনি? সেই পার্কটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করে দিয়েছে সেই কারণে, এবং সেটাকে ধ্বংস করে দিয়েছে। বলতে গেলে অনেক কথা। প্রশাসনিক যে দক্ষতা, বাংলাদেশের সরকারে যে গতি সঞ্চার, সেই গতি সঞ্চার কিন্তু করেছিলেন অন্য কেউ না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি তো একজন সৈনিক ছিলেন, আপনারা শুনেছেন একটু আগে একজন বক্তার মুখে। তিনি তো একজন সৈনিক ছিলেন, এবং একজন বক্তা বোধহয় স্পষ্ট করে বলেছেন বিএনপি সম্বন্ধে আওয়ামী লীগের একটি বড় অভিযোগ, বিএনপির জন্ম নাকি ক্যান্টনমেন্টে হয়েছিল, তাই না? এই অভিযোগ করে না আওয়ামী লীগ? করেছিল। বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছিল, আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে হয় নাই। আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্ট হয়েছে? আওয়ামী লীগ নিজের দলের নামটা কি? আওয়ামী লীগ। আওয়ামী শব্দটি তো বাংলাও শব্দ, দলের নামটি পর্যন্ত বাংলায় করে নাই, আওয়ামী লীগ। আওয়ামী শব্দের অর্থ হচ্ছে জনগণ, জনতা, জনতা লীগ বা এরকম ধরনের। লীগ হচ্ছে একটা ইংরেজি শব্দ, দল বা যাই হোক। তো একটা শব্দ উর্দু, আরেকটা শব্দ ইংরেজি, আওয়ামী লীগ। তারা বাংলাদেশের সম্বন্ধে বড় বড় কথা বলে, নিজের দলের নামটি পর্যন্ত সঠিকভাবে বলতে পারে। ক্যান্টনমেন্টে হয়েছিল, আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে হয় নাই। আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্ট হয়েছে? আওয়ামী লীগ নিজের দলের নামটা কি? আওয়ামী লীগ। আওয়ামী শব্দটি তো বাংলাও শব্দ, দলের নামটি পর্যন্ত বাংলায় করে নাই, আওয়ামী লীগ। আওয়ামী শব্দের অর্থ হচ্ছে জনগণ, জনতা, জনতা লীগ বা এরকম ধরনের। লীগ হচ্ছে একটা ইংরেজি শব্দ, দল বা যাই হোক। তো একটা শব্দ উর্দু, আরেকটা শব্দ ইংরেজি, আওয়ামী লীগ। তারা বাংলাদেশের সম্বন্ধে বড় বড় কথা বলে, নিজের দলের নামটি পর্যন্ত সঠিকভাবে বলতে পারে। তো যাই হোক, যে কথা বলছিলাম, আওয়ামী লীগ তারা কি বলে? বিএনপির জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে। ভালো কথা, তোমাদের কথা যদি সত্য হয় মেনে নিলাম তর্কের খাতিরে। আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে হয় নাই। তাহলে আওয়ামী লীগের জন্ম যদি ক্যান্টনমেন্টে না হয়ে থাকে, তারা যদি জনগণের দল হয়ে থাকে, আওয়ামী লীগ হয়ে থাকে, তাহলে কেন আওয়ামী লীগ সংসদের ভিতরে 11 মিনিটের ব্যবধানে বাংলাদেশ থেকে বহুদলীয় গণতন্ত্রের কবর রচনা করে কেন একদলীয় বাকশাল সৃষ্টি করেছিল? আমি কি পাল্টা প্রশ্ন আওয়ামী লীগকে করতে পারি না? সেই কারণেই নাই, সেই কারণেই নাই। তাদের যে মিথ্যাচার, এবং শুধু মিথ্যাচার নয়, মিথ্যাচার এক জিনিস, আওয়ামী লীগের বেলায় তাদের যে চরিত্র সেটাও স্পষ্ট ভাষায় বুঝতে হবে। তারা মুখে যেটা বলে কাজে তার উল্টোটা করে, আর যেটা করে মুখে তার উল্টোটা বলে। এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা যেটা, তারা কিন্তু গণতন্ত্রের ভান ধরে তারা স্বৈরতন্ত্র করেছে। এই কথাগুলো উপলব্ধি করতে হবে। একজন স্বৈর শাসক স্বৈরতন্ত্র করে, আমরা তাকে চিনি, আমরা কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আমরা চিন্তা করি। কিন্তু একজন স্বৈর শাসক যখন গণতন্ত্রের লেবাস পরে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা গণতন্ত্রের কথা মুখে বলে যখন স্বৈরতন্ত্র করে, সেটা কিন্তু আরও বেশি ভয়ানক, সেটাকে মোকাবেলা করা অনেক কঠিন। আমরা 15 বছর 1 লক্ষ মামলা, ভুয়া গায়েবী মামলা তাদের কাছ থেকে, আমাদের 50 লক্ষ নেতাকর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে, আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে আমাদের সর্বনিম্ন গ্রামীণ পর্যায়ের নেতা কর্মী 50 ভুয়া আসামি দেওয়া হয়েছে, তাদের উপর জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদেরকে আয়না করে নির্বাসন দেওয়া হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, তাদের হত্যা করা হয়েছে। আজকে যারা আন্দোলন করেছে, আমি তাদের শ্রদ্ধা জানাই। 5ই আগস্টের ছাত্র জনতাকে আমি তাদের শ্রদ্ধা জানাই। তারা 5ই আগস্টে যে অর্জন করেছে, সেই অর্জনকে আকাশ থেকে এসেছে। দীর্ঘ 15 বছরের বিএনপির প্রতিটি নেতা কর্মীর যে রক্ত, যে জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে প্রতিবাদ করেছে,
তার কি কোনো মূল্য নেই? তারা কি একটি রাজনৈতিক বিস্ফোরণমুখ পরিস্থিতি সৃষ্টি করে দেয় নাই, যেখানে ছাত্র জনতা করেছে, তারা দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সেই স্ফুলিঙ্গ ছড়িয়েছে এবং সেই আগুনে শেখ হাসিনা উড়ে গেছে। এই সত্য অস্বীকার করা যাবে না। যারা করেছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু পাশাপাশি আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলো আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারে, জানতে পারে, এবং ছাত্র জনতাকেও সেটা জানতে হবে, বুঝতে। আজকে আমরা যে পরিস্থিতিতে আমরা এসেছি, আমাদের লক্ষ্য কি? ছাত্ররা কি আন্দোলন শুরু করেছিল? তারা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিল, তারা বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু করেছিল, তারা চাকরির জন্য তারা আন্দোলন করেছিল। তারা চাকরি পাচ্ছিল না, কেননা কোটার কারণে মেধাবীরা চাকরি না পেয়ে, যারা মেধাবী নয়, যারা দলের সদস্য আওয়ামী লীগের, তারা চাকরি পাচ্ছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এই সত্যকে অস্বীকার করা যাবে। এবং এমন একটি পরিস্থিতি পরে ক্রমানুসারে ঘটনা প্রবাহের ফলশ্রুতিতে পরবর্তীতে তারা সরকারের কয়েকজন মন্ত্রীর পদত্যাগ চেয়েছিল। ইতিহাস ভুলে গেলে চলবে না। আমি মাত্র 2024 সালের জুলাই আগস্টের কথা বলছি। এবং সর্বশেষ পর্যায়ে এসে যখন তাদেরকে জোর করে ডিবি অফিসে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে মুচলেখা সই করানো হয়েছিল, তার পরবর্তীতে শেষ পর্যায়ে এসে তখন সেই আন্দোলন ক্রমানুসারে এক দফা আন্দোলনে পরিণত হয়েছিল। কাজে 24 সালের জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে সত্যিকার ইতিহাস ভুলে গেলে চলবে না। কেউ যদি কল্পনা করে থাকে যে 5ই আগস্ট আকাশ থেকে এসে পড়েছে, সেটা সম্পূর্ণ ভুল। এবং এটা বুঝতে হবে যে আজকে আমরা যে অবস্থায় যে এসেছি, সেখানে আমাদের একটি সত্য, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশ সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। নিজের জীবনকে শুধু বাজি করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 2টি শিশু সন্তান জনাব তারেক রহমান, জনাব কোকো রহমান, তাদের জীবন বাজি রেখে তিনি বলেছিলেন আই রিভোল্ট, এবং বলেছিলেন আমি বাংলাদেশের স্বাধীনতা। সেখানে ক্ষান্ত হন নাই, সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, জেড ফোর্সের নায়ক ছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং বিজয়ের বেশে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এবং বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে সর্বোচ্চ সম্মান বীর উত্তম। এই ইতিহাস ভুলে গেলে চলবে না। আজকে যারা এই দেশের বিপ্লবের নায়ক বলে দাবি করে, তাদেরকে বাংলাদেশের ইতিহাস জানতে হবে। কোথা থেকে তারা আজকে এই পর্যায়ে কিভাবে এসেছে, সেই কঠিন সত্যগুলোকে জানতে হবে। এবং এই যে সংগ্রাম, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা করেছি, আমরা করছি, আমরা করব, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। এই বিষয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুগত সৈনিক। কাজে বক্তব্য যদি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গৌরব গাথা বলতে থাকি, আমি সেটা বলে শেষ করতে পারবো না, সারা রাত পার হয়ে যাবে। সারা রাতে শেষ করতে পারবো না, দিন রাত, দিনের পর দিন, রাতের পর রাত। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে বাংলাদেশের প্রতি 3টি বিষয়, একটি হচ্ছে তার দেশমাতৃকার প্রতি ভালোবাসা, দ্বিতীয়টি হচ্ছে তার সততা, এবং তৃতীয়টি হচ্ছে তার শৃঙ্খলা। আমি এই 3টি গুণাবলীর দিকে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করব এবং আমি এই কথা বলবো, আমি বিশ্বাস করব যে বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা দেশকে ভালোবাসে, তারা যেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই 3টি গুণকে অনুসরণ। ঐক্যের কথা এসেছে। দেশের যে মূলনীতি, আমাদের মানুষের জীবনের যে কতগুলো সত্য,
সেগুলোতে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যার কিছু কিছু উদাহরণ আমি ইতিমধ্যে বলেছি, সেখানে ঐক্য। তবে এটাও আমি বিশ্বাস করি যে প্রতিটি মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু বজায় রাখতে হবে। এই পর্যায়ে আমি আপনাদের দৃষ্টি আকৃষ্ট করব আজকের যে এই সেমিনারের যে শিরোনাম, সেখানে যে কথাগুলো বলা হয়েছে সেদিকে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করব। এখানে কি বলা আছে দেখুন: আধিপত্যবাদ, জাতীয় ঐক্য এবং দায়িত্বশীল গণমাধ্যম। এখন এই নীতিগুলির প্রতি আপনারা লক্ষ্য করুন। আধিপত্যবাদের প্রশ্ন ব্যাখ্যা আমি করেছি ইতিমধ্যে, যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সেই স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কেন? তিনি আধিপত্যবাদ স্বীকার করে নেননি, এই কারণেই তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দ্বিতীয়ত, জাতীয় ঐক্য। আমরা কতগুলি নৈতিক বিষয়ে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে, আমি যেটা একটু আগে বলেছি। সেই নৈতিক প্রশ্নে কিন্তু ঐক্য ভাঙার কোনো উপায় নেই। তৃতীয়ত, যে স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, সেটা হচ্ছে চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। সেই স্বাধীনতা কিন্তু থাকতে হবে, এবং সেখানে কিন্তু মতবিরোধ থাকতে পারে। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। সেই ডাইভার্সিটি কিন্তু থাকতে হবে। ডাইভার্সিটির মাধ্যমে কিন্তু আমরা জাতীয় আমাদের মৌলিক বিষয়, সেই মৌলিক বিষয়গুলিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। তার অর্থ এটা নয় যে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা বা আমাদের যার যার চিন্তার স্বাধীনতা সেটা আমরা বিসর্জন দেব, যেটা বাকশাল বাধ্য করেছিল। সেটা কিন্তু কোনো দেশের নীতি হতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবন নিয়ে আলোচনা করতে গেলে আজকে তার ৪৪তম শাহাদত বার্ষিকীতে অনেক কথা বলা হয়েছে, বলে শেষ করা যাবে না। আমি বলেছি তার যে অর্থনৈতিক নীতি, তিনি একটি কথা বলতেন যে একজন সাধারণ দেশের একজন সাধারণ তৃণমূলের মানুষের কাছে রাজনীতির কোনো অর্থ নেই যদি না রাজনীতি তার কাছে একটি সুন্দর জীবন উপস্থাপন করতে পারে। অর্থাৎ স্বাধীনতা কেবল একটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নয়, এটা কিন্তু বাস্তব জীবন, তার প্রতিফলন হতে হবে। এবং সেই কারণেই তিনি বলতেন যে উন্নয়নের রাজনীতি, উৎপাদনের রাজনীতি, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং তিনি কিন্তু বাংলাদেশকে প্রথম উৎপাদনে, শিল্পে, কারখানায়, কল কারখানায় স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র হিসেবে করার জন্য সমস্ত নীতিমালা কিন্তু তিনি দিয়ে দিয়েছিলেন। তিনি বাংলাদেশে সোভিয়েত রাশিয়ার মতো কমান্ড ইকোনমির পরিবর্তে এদেশে ফ্রি মার্কেট যে ইকোনমি, সেই ফ্রি মার্কেট ইকোনমি তিনি বাংলাদেশের প্রথম প্রচলন করেছিলেন। আমি যে কথা বলেছি, সাংবাদিকরা টায়ার্ড হয়ে গেছে, তারা চলে যাচ্ছে। জিয়া রহমানের কথা বলে শেষ করা যাবে না, তার কথা শুনে কিন্তু টায়ার্ড হওয়া যাবে। কঠিন কথা, কিন্তু আপনারা জানেন যে আমি কঠিন সত্য কথাগুলো বলে থাকি। বৈদেশিক নীতি, ডিপ্লোমেসি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তো অভিযোগ করা হয় একজন সৈনিক ছিল। আর সৈনিক হয়ে তিনি যে ডিপ্লোমেসি করেছেন, কয়জন রাজনীতিক সে ডিপ্লোমেসি করতে পারে? পৃথিবীতে 200টি দেশ রয়েছে, তার মধ্যে জাতিসংঘ, সেখানে যান, সবচেয়ে শক্তিশালী যে অঙ্গ সংগঠন জাতিসংঘের, তার নাম হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। 15 জন সদস্য, 200 দেশের মধ্যে 15 জন সদস্য হচ্ছে জাতিসংঘ। সেই 15 জন সদস্যের মধ্যে একজন বাংলাদেশ, তাকে সিকিউরিটি কাউন্সিলের সদস্য করেছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং তাও কার সঙ্গে প্রতিযোগিতা করে? প্রতিদ্বন্দ্বী ছিল জাপান, এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ অর্থনীতির দিক থেকে, টেকনোলজির দিক, সেই জাপানকে পরাজিত করে। এই ডিপ্লোমেসি বাংলাদেশের কোন ডিপ্লোম্যাট দেখাতে পারে? তাকে সৈনিক বলা হয়। সৈনিক হয়ে তো বাংলাদেশে একদলীয় শাসন থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আর আওয়ামী লীগ, তারা জনগণের দল হয়ে তারা গণতন্ত্র থেকে রূপান্তর করে তারা একদলীয় শাসনে নিয়ে গিয়েছিল।
আমি বক্তব্য আর দীর্ঘ করব না, আমি সবশেষে এটুকু বলবো, তার জীবনের যে গুণাবলী আসুন আমরা সেগুলো অনুসরণ করি। তার আমি তিনটি বলেছি, দেশপ্রেম, সততা এবং শৃঙ্খলা, এই তিনটি গুণ যদি আমরা অনুসরণ করতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশকে আমরা নতুনভাবে আবার একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। সবাইকে